আজ কিন্তু কোনো একটা ঘটনা থাকবে না, থাকবে বেশ কিছু ঘটনার সমূহ। আর যেটা সুন্দরবন অঞ্চলকে কেন্দ্র করে। আমরা সকলেই সুন্দরবন অঞ্চলের নাম শুনেছি, কিন্তু তার ভয়াবহতা তার সৌন্দর্য থেকে অনেক গুণ বেশি ভয়ানক। আর সেই ভয়ানক কিছু এক্সপিরিয়েন্স, সেখানকার মানুষের মুখে শোনা কিছু ভৌতিক ও বাঘকে কেন্দ্র করে কিছু ঘটনা আজ এই এপিসোডে আমি তোমাদের সাথে শেয়ার করে নেবো। আর তার আগে বলে রাখি, যারা আমায় চেনো না, আমি দীপান্বিতা তাতান মাম্মার খেলাঘর নামে ইউটিউবে রয়েছে আমার ছোট্ট একটি চ্যানেল, যেখানে তোমাদের ভীষণ রকম ভালোবাসা আমি পেয়ে থাকি। আর সেই চ্যানেলে আমি প্রত্যেক শনিবার করে রাত্রি ঠিক 9টার সময় শেয়ার করি সত্য কিছু বাংলা ভৌতিক ঘটনা, যেগুলো আমার চেনাশোনা অনেক লোকের কাছ থেকে এবং কিছু অচেনা মানুষের কাছ থেকেও শোনা বা রেকর্ডিং তারা আমায় পাঠিয়ে থাকে। এবং তোমরাও যদি চাও তোমাদের ঘটনা আমি আমার চ্যানেলে আমার শ্রোতা বন্ধুদের সাথে শেয়ার করি, তাহলে কিন্তু অবশ্যই নিচে যাওয়া নাম্বারে আমাকে কল রেকর্ড করে পাঠিয়ে দিতে পারো। আর ভিডিও কেমন লাগলো সেগুলো কিন্তু জানাতে একেবারেই ভুলবে না। আর এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু সবার আগে সাবস্ক্রাইব করে নিতে হবে। অনেক কথা হলো, এইবার চলে যাই ঘটনাগুলোতে। আগেই বলেছি আজকে একটা মাত্র ঘটনা বলবো না, আমি 2-3টে ঘটনা বলার চেষ্টা করব। দেখি কতটা বলতে পারি তোমাদের সাথে আড্ডা দিতে দিতে। আসল কথা, আমরা যে চরাচরিত জীবনে যেইভাবে জীবন কাটাই, সুন্দরবনের মানুষের জীবনগুলো কিন্তু সেই রকম নয়। আমি 2-4জন মানুষের সঙ্গে ভীষণ ভালোভাবে মিশেছি এবং তাদের থেকেই জানতে পেরেছি যে তাদের জীবনে বিভিন্ন ধরনের সংঘর্ষ সবসময় লেগে আছে। প্রথমত বলে দিই, ওখানে এখন তো অনেকটাই উন্নত হয়েছে রাস্তাঘাট, কিন্তু আজ থেকে ধরো 40-45 বছর আগে একেবারেই ধুন্দলা ছিল তাদের ভবিষ্যৎ। চারিদিকে নদী, সমুদ্র, খালা খন্দ নিয়ে তাদের জীবন। তাদের বেশিরভাগ লোকই চাষাবাদ করতো, কিন্তু যারা চাষাবাদ করতো তাদের লাইফটা অনেকটা সেফ। কিন্তু যারা যেত তোমাদের বনে কাঠ আনতে, মধু আনতে বা বিভিন্ন ধরনের মাছ কাঁকড়া সংগ্রহ করতে, তাদের জীবনটা কিন্তু এতটা সহজ ছিল না। আজ এরকমই কিছু মানুষের জীবনে অদ্ভুত কিছু ঘটনা আজ শেয়ার করছি। প্রথম ঘটনা শুরু করি। প্রথম যে ঘটনাটা আমি বলবো সেটা আজ থেকে 40-45 বছর আগেই ঘটেছিল। আমি এই গল্পটি শুনেছি আমার পাশের বাড়ির এক আন্টির কাছ থেকে। ওনার কাছ থেকে যেমনভাবে শুনেছি আমি তোমাদেরকে সেমনভাবেই শোনানোর চেষ্টা করছি। তো আন্টির বয়স এখন কম করে হলেও 52। ওনার বয়স যখন ছিল ওই 5 কি 7, সেই সময় ওনার সাথে এই অদ্ভুত ঘটনাটা ঘটেছিল। উনি থাকে সুন্দরবনের মোল্লাখালী এরিয়াতে। ছোটো মোল্লাখালী, বড় মোল্লাখালী, এরকম দুটো এরিয়া রয়েছে। তার মধ্যে এক্স্যাক্ট লোকেশন আমি বলছি না, যে কোনো একটা মোল্লাখালী এরিয়ায় ওনার বসবাস। অনেকগুলো ভাই বোন, মানে ধরো ওনারা 2-3 বোন আর 1 ভাই। বাড়িতে গরু ছাগল রয়েছে, ওরা মেনলি চাষাবাদ করেই খায়, এখনও তাই। ঠিক আছে, এবার ও মানে সারাদিন ধরো মা মাঠে কাজ করছে, বাবা মাঠে কাজ করছে, তো ভীষণ পরিমাণে ওরা ক্লান্ত হয়ে যেত। এবং তার থেকে বড় কথা বলে রাখি, তখনকার দিনে কিন্তু ওরা ওই মাঠে ঘাটেই ওদের সোজ কাজ চালাতো এবং এইভাবেই বড় হচ্ছে আস্তে আস্তে। একদিন ওই আন্টি তখন ছোট, ঠিক আছে, 5-7 বছরের মেয়ে, ভীষণ রকম পেটের মধ্যে ক্রিপিং শুরু হয়েছে, পটি পেয়েছে। এবার দেখছে মা বাবা সবাই ঘুমাচ্ছে, ভাইরাও সব ঘুমাচ্ছে। উনি ভাবলো যে সব সময়, মানে উনি যখনই বাইরে যেত অলওয়েজ ওনার মাকে ডেকে নিয়ে যেত। এবং সেদিন ছিল ওর মায়ের প্রচুর পরিমাণে জ্বর। তো সারাদিন বেশ শরীর খারাপের মধ্যেই মায়ের কেটেছে। ও রাত্রিরে যখন ওর বাথরুম পেয়েছে বা পটি পেয়েছে, ও না তখন আর চায়নি যে মাকে ডেকে মার ঘুমটা ভাঙিয়ে যায়। তো 2-1বার ডেকেছে, মা দেখছে কোনো সাড়া দিচ্ছে না, অঘোরে ঘুমাচ্ছে। বাচ্চা মেয়ে মাকে বড় ভালোবাসে, তো উনি কী করেছে, মাকে আর ডাকে, ও নিজের মতো বেরিয়ে গেছে। একটা হারিকেন ওদের সবসময় রাখা থাকতো, হারিকেন আর 1 ঘটি জল নিয়ে বেরিয়ে গেছে। বেশ কিছুটা যাওয়ার পর একটা বড় মাঠ, চারদিকে তাল গাছে ঘেরা, ঠিক আছে, কিন্তু বাইরে এমনি সময় দেখলে ওই মাঠটাকে না তোমার ওই
যে ওখানে যে সৎ কাজ করে গ্রামের লোক ওটা বোঝা যায় না, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন মাঠ। তো যাই হোক ওরা ওখানে গেছে, উনি গেছে, গিয়ে নিজের প্রকৃতিক ডাকে সাড়া দেবে বলে বসেছে। এবার বাচ্চা মানুষ বসে আছে বেশ কিছুক্ষণ, ওনা মানে শুনতে পাচ্ছে যে কোথা থেকে না শাঁ শাঁ করে একটা আওয়াজ হচ্ছে, বেশ দূর থেকে আওয়াজটা আসছে। ও ভেবেছে হয়তো হাওয়া টাওয়া দিচ্ছে, তাড়াতাড়ি করে নিয়ে আমি দৌড়িয়ে ঘরে চলে যাব, এরকম একটা ওনার চিন্তাধারা। উনি বসে বসে সজ করছে, হঠাৎ মাঠের দিকে তাকিয়েছে, দেখছি বহু দূর থেকে, অনেকটা দূর, আর এরিয়া তো বিশাল বড়, একটু একটু তো আমাদের এই ছোট ছোট গ্রাউন্ড না, বড় প্রান্তরকে প্রান্তর মাঠ। তো যাই হোক, উনি দেখতে পাচ্ছে ওই দূর প্রান্ত থেকে কোনো একজন, মানে কিরম বলবো আমি, ধরো তোমায় এখন যদি বলি অন্ধকারের মধ্যে সাদা কিছু দেখতে পাচ্ছ, তোমাদের কাছে একেবারে অবিশ্বাস্য লাগবে। কিন্তু একটা কথা তোমরা বা যখনই কোনো গ্রামের দিকে যাবে চেক করে দেখবে, আমাদের আকাশে যদি চাঁদ নাও থাকে, তারার আলো বা আকাশ থেকে একটা হালকা আলো আসে যেখানে খুব অন্ধকার বা রাত্রের বেলা। তো ওই আলোতেই ওই আন্টি দেখতে পাচ্ছে যে দূর থেকে, মেয়েটি দেখতে পাচ্ছে দূর থেকে একটা সাদা চাদর, দেখেছো তো তোমরা? সাদা চাদর যদি এরমভাবে চাপা দেওয়া হয়, ধরো সাদা চাদরটা এরমভাবে চাপা দিলে বুঝতে পারছো একটা অবয়ব, কিন্তু তার হাত পা মুখ চোখ কান কিছু দেখা যাচ্ছে না। এবার উনি দেখতে পাচ্ছে ঠিক ওই রকম সাদা চাদরের মোড়ানো কিছু একটা অনেক দূর থেকে ভীষণ রকম জোরে আসছে। উনি না কিছুক্ষণ মেরে গেছে যে কি আসছে, কি হলো। তারপরে দেখছে না, জিনিসটা কিন্তু এই দিকেই আসছে, সে মানুষ হোক, পশু হোক, বা অন্যরকম কোনো ভৌতিক জিনিস হোক। উনি একেবারে সময় নষ্ট না করে কি করেছে, উঠে পড়েছে। উঠে ওই লণ্ঠন মগ যা নিয়ে উনি গেছিল আর কি সজ কাজ করতে, ওখানে উনি ফেলে দিয়েছে, দিয়ে দৌড়িয়ে দৌড়িয়ে ঘরের দিকে যাচ্ছে। সেই মুহূর্তে ওর মা এসছে, ঠিক আছে, মায়ের সাথে দেখা, মাকে বলছে মা আমি এইরকম দেখেছি। মা তো বুঝতে পেরেছে কিছু একটা, ওর মা সঙ্গে সঙ্গে ঘরে নিয়ে গেছে। তা তখন ওকে বকাবকি দিল যে তুই একা একা বেরিয়েছিস কেন। তো বলছে মা আমার তোমার শরীর খারাপ দেখে খারাপ লেগেছিল, ওই কারণে আমি একাই চলে গেছি। এখান থেকে এইটুকুনি বুঝতে পারিনি যে কোনো সমস্যা হবে বা কিছু। তো যাই হোক, ওকে পরের দিন জল পড়া, লোহা পড়া, ওরা বিভিন্ন কিছু মানে, তা সেইগুলো করা হয়েছিল। মেয়েটির মানে আমার সেই কাকিমা বলেছে যে ওনার 2-3 দিন মতো জ্বর ছিল, আর তারপরে উনি একেবারে নর্মাল হয়ে গেছে। তা ওই মাঠে অনেকেই নাকি একা একা যদি রাত্রেবেলা সজকাজে যায়, ওই রকমই সাদা রঙের চাদর পরে কেউ একজন আসে দৌড়িয়ে দৌড়িয়ে। কেউ আর অপেক্ষা করেনি উনি দৌড়িয়ে আসবে, আসার পর কি হয়, ওই দৌড়িয়ে আসতেই কিন্তু সবাই দেখেছে। আর আমি যখন এই গল্পটা বলছি না, গল্পের মধ্যে সত্যতা থাকলে না আমার না সত্যি বলছি গুজবামগুলো দাঁড়িয়ে যায়। এই ছিল আমার প্রথম গল্প। এবার আসবো দ্বিতীয় গল্প। দ্বিতীয় ঘটনাটাও কিন্তু সুন্দরবনের। এই ঘটনাটা ওর থেকে আরও বেশ কিছু বছর পেছনে। এবার সবাই ভাবে যে পেছন থেকে গল্প, শুধু ওনার গল্প শুধু পিছিয়েই যায়। হ্যাঁ, কারণ আমি যাদের থেকে গল্প পাই তারা হয়তো কোনো দিদিমার কাছে শুনেছে, কেউ তার মায়ের কাছে শুনেছে, সেই কারণে গল্পগুলো একটু পেছন দিকে জীবনকে মানে দেখায় আর কি। যাই হোক, আমি চেষ্টা করব আমাদের এখনকার জীবনেরও কিছু গল্প আনার, যেগুলো অলরেডি আমার কাছে পেন্ডিং 2-3টে গল্প আছে। আমি খুব তাড়াতাড়ি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, চলো এইবার দ্বিতীয় গল্পে যাওয়া যাক। দ্বিতীয় গল্পটি হলো একজন মানে আমি এটা একজনের কাছ থেকে পেয়েছি। তো ওনার অনেক দূর সম্পর্কের একটা দিদা ছিল, ঠিক আছে, দিদার স্বামী টামি কেউ নেই, ও মানে ছেলে বউয়ের কাছে থাকতো। তা ওনার না খুব রকম মানে শখ ছিল। ওনার যে স্বামী নেই বলছি ঠিকই, কিন্তু ওনার স্বামীও কিন্তু একটা অদ্ভুত রকম মানে কি বলবো, একটা অদ্ভুত রকম এক্সপিরিয়েন্স শেয়ার করেছিল। ওই গল্পটা আমি পরে আসছি, তার আগে ওনার ওয়াইফের সাথে বা এই দিদার সাথে যে ঘটনাটা হয়েছে প্রথমে আমি সেটা বলবো। তো যাই হোক, ওই ভদ্রমহিলা ভীষণ রকম না পশু পাখির উপরে টান ছিল বলতে পারো। তা ওনার কাছে কম করে হলো 8-10টা গরু ছিল। উনি সংসারের কোনো কাজ টাজ করতেন না, উনি শুধু ওই গরু ছাগলগুলোরই দেখাশোনা করতেন।
সকালবেলা ওই গরুদের নিয়ে চলে যেত মাঠে চড়াতে, দিগন্ত বিস্তৃত মাঠ যেখানে ঘাসের কোনো অভাব নেই। তো ওনার গরুরা ঘুরতে ফিরতে খেত। তারপরে ঠিক সন্ধ্যাবেলা উনি আবার ওনাদের ওই গরুগুলোকে কাউন্ট করে করে ঘরে নিয়ে চলে আসতো। এইভাবেই ওনার নর্মালি জীবন কাটে, সারাদিনই ওই মাঠে ঘাটেই উনি ঘুরে বেড়ায়, খুব একটা ঘরে থাকে না। দুপুরবেলা আসে, খায়, আবার চলে যায় বিকালবেলা গরুদের নিয়ে। এবার এমনই একদিন এই বৈশাখ জ্যৈষ্ঠী মাসে যে কালবৈশাখী হয় ওরকমই একটা রাত। তা প্রথমে বলে রাখি, ওনার না সকাল থেকে শরীরটা ভীষণ রকম খারাপ ছিল, জ্বরও আসে। তা তখন উনি তবুও কথা শোনে না, গরুগুলোকে নিয়ে মাঠে চড়াতে যায়। প্রায় 7-8টা গরু, তার মধ্যে দিয়ে একটা গরুর আবার ছোট্ট বাচ্চা হয়েছে, মানে ছোট বাছুর হয়েছে। এবার যেই সমস্ত গরুদের এরকম বাছুর হয় তাদেরকে আরও বেশি যত্নে বা আরও বেশি তোমার নজরে নজরে রাখে। যদি কেউ দুধ চুরি করে নেয়, বা বাচ্চাটাও তো মাঝে মধ্যে মায়ের দুধ খাওয়ার জন্য মাকে খোঁজে, আর নয়তো বাচ্চা তো খুব একটা রাস্তা চেনে না, যদি কোথাও এদিক ওদিক চলে যায়। এই কারণে না ওই বাছুর বা ওই বাছুরের মাকে একটু বেশি নজরে রাখতে হয়। তা ওই একদিন ওনার প্রচণ্ড পরিমাণে জ্বর আসে। ছেলের বউ বলে যে মা আজকে যেও না, আজকে তুমি থাকো, আমি না হয় ওদেরকে মাঠে ছেড়ে আসি। উনি নাছোড়বান্দা, না আমার গরু আমার দায়িত্ব, আমি বুঝবো। উনি গরুগুলোকে নিয়ে মাঠে গেছে, গরুগুলো এদিক ওদিক চড়ে খাচ্ছে। জ্যৈষ্ঠী মাসের গরম, মাথার উপরে সূর্য, দুপুরবেলা না ওই বয়স্ক দিদিমার ভীষণ রকম আরও শরীর খারাপ হচ্ছে, যেহেতু জ্বরের মধ্যে যদি রোদ পড়ে শরীরটা আরও দুর্বল হয়ে পড়ে। উনি তখন বাড়ি চলে আসে। বাড়ি চলে এসে ছেলের বউকে বলে, এখন তো দুপুর, তুমি তাহলে এক কাজ করো, আমার শরীর ভালো না, আমি আজ তাহলে ওদের আনতে যাব না, তুমি কিন্তু সন্ধ্যাবেলা আগে ওদেরকে নিয়ে আসবে। বলে উনি ওনার ঘরে গেছে বিশ্রাম করার জন্য। এবার ঘুমিয়েও পড়েছে। সন্ধ্যাবেলা ঠিক ওই গোধূলির বেলা ভীষণ রকম ঝড় উঠেছে, হো হো করে হাওয়া দিচ্ছে। উনি ধরপড় করে উঠেছে যে আমার গরুগুলো আমি তো আজকে আনতে যাইনি, বৌমা এনেছে তো। এবার বৌমাকে বলছে, কি গো তুমি নিয়ে এসছো তো সব গরুগুলোকে? বলছে হ্যাঁ মা, সব গরু নিয়ে এসে আমি বেঁধে রেখে দিয়েছি, যেমন করে তুমি রাখো রোজ, আমি ওরমভাবেই রেখেছি, তুমি চিন্তা করো না, তুমি ঘরে যাও, রেস্ট নাও। এবার ঝড় বৃষ্টি হয়েছে, কি মনে হতে ওনার শাশুড়ি না আবার গোয়াল ঘরে গেছে, মানে বইয়ের কথায় স্যাটিসফ্যাকশন আসেনি, ঠিকঠাক আনলো কি না, যেহেতু উনি ভীষণভাবে অ্যাটাচ ওই সমস্ত গরু ছাগলগুলোর সাথে, ঠিক আছে, নিজের বাচ্চার মতো ওদের টেক কেয়ার করে। তো উনি যখন বইয়ের কথা শুনেও কিছুক্ষণ পর নিজে গেছে গোয়াল ঘরে দেখতে যে গরুগুলো ঠিকঠাক আছে কিনা। যেই উনি গোয়াল ঘরে গেছে, উনি দেখতে পাচ্ছে যে যেই গরুটার বেবি হয়েছিল, বাছুরটাও নেই, গরুটাও নেই। এইবার উনি তো বিভিন্ন ধরনের বয়স্ক লোক গ্রামের গালবন্ধ করছে, হ্যাঁ বাড়ির একটা কাজ দিয়েছি, দায়িত্ব দিয়েছি, সেটাও বউ ঠিকঠাক পালন করে না, কোথায় আমার সেই বাছুর আর গরু, ও কি নিয়ে এসছে মাঠ থেকে, এ বাবা এত ঝড় বৃষ্টি হচ্ছে, যদি ওদের কিছু ক্ষতি হয়ে যায়। উনি না 7-5 ভাবেনি। ওই গোয়াল ঘরে একটা লণ্ঠন রাখা থাকতো, ঠিক আছে, গোয়াল ঘরের দরজায়। ওই লণ্ঠনটা হাতে নিয়ে উনি আর বউয়ের সাথে কথাও বলেনি, দেখেও নি ওনার মুখ, ও সোজা রাস্তা ধরে মাঠের দিকে দৌড়িয়েছে যেখানে ওই গরু টরু বেঁধে রাখা হয়। ছেলের বউ বাইরে থেকে ঘর থেকে বেরিয়েছে, বেরিয়ে বলছে মা কি হলো, আমি তো ঠিকঠাকই সব নিয়ে এসছি। দেখি তো, দেখছে যে হ্যাঁ ঠিকই আছে, ওই গরু রয়েছে, ওই বাছুর রয়েছে, ইনফ্যাক্ট সে মায়ের দুধ খাচ্ছে। শাশুড়ি মা কী দেখলো, চোখে কি নেবা হয়েছে, এরকম একটা চিন্তাধারা ওনার মাথায় এসছে। দিয়ে ও ওই গোয়ালঘর থেকে বেরিয়ে বাইরের উঠোনে গেছে, দেখছে ওনার শাশুড়ি মা ওই লণ্ঠনটা হাতে নিয়ে খুব জোরে জোরে দৌড়ে যাচ্ছে আর চিৎকার করছে, গরুকে ডাকে না, হাম্বা আয় আয় হাম্বা, ওরম করে বলছে আর লণ্ঠনটা নিয়ে দৌড়াচ্ছে। এবার ও পেছন থেকে শাশুড়ি মাকে ডাকছে, ও মা গরু তো রয়েছে, তুমি কেন যাচ্ছ? দেখছে শাশুড়ি মা কোনো পাত্তাই দিচ্ছে না। ও তখন ঘরে গিয়ে আর একটা লণ্ঠন নিয়েছে। এবার ওই ভদ্রমহিলা তো বন বাজারে বৃষ্টি হয়েছে, এবার অনেক সময় ধান কেটে নেওয়ার পর দেখবে এতটা বড় বড় ওই ধানের ইয়েগুলো থাকে, মানে যেগুলো ওই বিচুটি ঠিক না,
মানে যেগুলোকে গরুকে খেতে দেওয়া হয় সেইগুলোরই এতটা করে মুখ বেরোনো থাকে। ওর উপর দিয়ে দিয়ে যাচ্ছে, এবার পা কেটে যাচ্ছে, বিভিন্ন ধরনের কাটা গাছের পড়ে রয়েছে বা কিছু না কিছু শামুক দেখবি, যেহেতু ধান ক্ষেতের মধ্যে না ছোট ছোট শামুক থাকে বা গেরি বলে যাদের, সেগুলো থাকে, যেহেতু ওটা জল জমানো হয়, তো সেই ওইগুলোতেও ওনার পাটা ঝরে গিয়ে একটু একটু রক্ত টক্ত বেরোচ্ছে। উনি কোনো কেয়ার না, উনি দৌড়িয়েই চলেছে, ডেকে যাচ্ছে হাম্বা হাম্বা করে। বেশ কিছুক্ষণ যাওয়ার পর মাঠের মাঝখানে এসে উনি না খেয়াল করতে পেরেছে দূরে একটা খেজুর গাছ, এবং খেজুর গাছের নিচে একটা সাদা কালারের ওর গরু, ওই গরুটার রঙ তো সাদাই ছিল। দেখছে সাদা রঙের গরুটা বাছুর নিয়ে দাঁড়িয়ে আছে, দেখতে পেয়েছে। উনি আরো তাড়াতাড়ি যাচ্ছে যে এইবার ঘরে নিয়ে যাই, রাত হয়ে গেছে, বৃষ্টি হয়েছে, এতক্ষণ বৃষ্টিতে ভিজছে, নিখাত গরুগুলোর শরীর খারাপ হবে। লন্ঠন হাতে নিয়ে এগোচ্ছে, যত এগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছে গরুগুলো না সাইজে বড় হচ্ছে। মিনিমাম একটা সাইজ তো থাকেই গরুর, কিন্তু যত লন্ঠন নিয়ে আগাচ্ছে তত দেখছে গরুগুলো সাইজ বাড়ছে। এবার কি উনি আগাচ্ছে, কিন্তু যতই কাছে যাচ্ছে দূরত্বটা, মানে ধরো যদি 7-8 মিটার দূরে থাকে, ওই 7-8 মিটারের দূরত্ব যেন কোনো মতেই উনি কভার আপ করতে পারছে না। উনি এবার দেখছে আরো এগিয়ে গেছে, এবার দেখছে না যথেষ্ট বড়, প্রায় ওই খেজুর গাছের উপরে চলে গেছে গরুগুলো, নিচে পা আর উপরে ওই রকম চেহারাওয়ালা সাদা রঙের গরু। ঠিক আছে, এবার উনি না লন্ঠনটা নিয়ে ঠিক ওই গরুটার নিচে দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে দেখছে যে এত বড়, কিন্তু কাছে যায়নি। ঠিক আছে, বেশ কিছুটা দূরত্বতে উনি আর এগোচ্ছেন, উনি দাঁড়িয়ে পড়েছে। পেছন থেকে ছেলের বউ আসছে চিৎকার করে করে। ও না ও ছেলের বউয়ের কথা কিন্তু শুনতে পায়নি, ও শুধু দেখছে আমার গরু দুখানা এত বড় হয়ে গেল কেন। সেই খেজুর গাছটা ছাড়িয়ে চলে গেছে গরু, বাড়তেই আছে, বড় হতেই আছে। এবার পেছন থেকেও ছেলের বউ এসছে, এসে যেই ধাক্কা দিয়েছে ওনার তখন না হুঁশ ফিরেছে। হুঁশ ফেরাতে ওর ছেলের বউ বলছে, ও মা তুমি কি কার পেছনে দৌড়চ্ছ, গরু তো ঘরেই আমি বেঁধে রেখেছি, তুমি দেখোনি? বলছে গরু ঘরে বেঁধে আছে, কই আমি তো দেখলাম না। আর ওই দেখ ওটা কি রে, এত বড় গরু হয়ে গেল কি করে? ছেলের বউ তাকাচ্ছে, দেখছে না কোথাও গরু নেই, তো কোথায় গরু দেখছো? বলছে এই তো গরু দাঁড়িয়ে রয়েছে, তুই দেখতে পাচ্ছিস না কত বড় গরু। এবার ওরা ছেলের বউয়ের ডাউট হয়েছে, বলছে চলো এখানে আর দাঁড়িয়ে থেকো না, তোমার যা কথা বলা যা দেখানোর তুমি ঘরে গিয়ে দেখাবে। শাশুড়িও তখন ফিল করেছে যে না কোনো সমস্যা আছে, একটা সাধারণ গরু কখনোই এত বড় হতে পারে না। তখন ও কি করলো, আর দাঁড়ায়নি, দুই মানে শাশুড়ি বউতে মিলে দৌড়িয়ে ঘরে গেছে। ঘরে যাওয়াতে ওর বউকে বলছে, জানিস তো আমি এরকম দেখলাম, যত এগিয়ে যাচ্ছি গরুগুলো না খেজুর গাছ টপকে বড় হয়ে গেছে, এত বড় হয়ে গেছে। তার বলে এবার ও শাশুড়ি মাকে বলছে, তুমি যে বলছিলে গরু নেই, চলো গোয়াল ঘরে চলো, দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ, দিব্যি গেছে, দিব্যি দুটো গরু রয়েছে। ও তখন বলছে যে কি হলো এটা, মানে ওদের কাছে কোনো রকম ব্যাখ্যা নেই ঘটনার। ঠিক আছে, ওরা যে আমাকে বলেছে ওদের কাছে কোনো রকম ব্যাখ্যা নেই, মানে ওনার সেদিন কি হলো, উনি কেনই বা গরু বাঁধা রয়েছে, সেই গরুকে কিভাবে যে দেখতে পারলো না, সেটা প্রথম একটা অবাস্তব কথা। দ্বিতীয় কথা, ও যখন ওই খেজুর গাছের ওখানে গেল এবং গরুগুলো অত বড় হচ্ছিল, ছেলের বউ কিন্তু কিচ্ছু দেখতে পারেনি, কিচ্ছু ফিল করতে পারেনি। যাই হোক, কখনো কখনো আমাদের সাথে কিছু কিছু এন্টিটি এরকম খেলা করে, আর ঠিক সময় যদি ওনার বউ না যেত তাহলে হয়তো ওনার সঙ্গে খুব বাজে কিছুও হতে পারত। এই ছিল আমার দ্বিতীয় ঘটনা। এবার চলে যাই তৃতীয় ঘটনায়। ঘটনাগুলো কেমন লাগছে কিন্তু আমাকে কমেন্ট করে জানাও, নয়তো আমি বুঝবো কি করে বলো তো। এবার চলে আসি তৃতীয় নম্বর ঘটনায়। এই যে ঘটনাটা আমাকে পাঠিয়েছে, এইটা হলো ওই যে মহিলার গল্পে আগের পার্টে আমি বললাম, ওই ভদ্র মহিলার হাজব্যান্ডের সাথে ঘটেছিল। ঠিক আছে, ওনার হাজব্যান্ড কি কাজ করতো না, সকালবেলা তো চাষাবাদ করতোই, সন্ধ্যাবেলা করে
তোমরা হয়তো যারা শহরে থাকো তারা হয়তো জানো না, কিন্তু আমার বাড়ির আশেপাশেও আমি কিন্তু এই ভেড়িগুলো দেখেছি। ভেড়িগুলো কি না, যেখানে কৃত্রিম উপায়ে মাছ চাষ করা হয়, বড় এলাকা জুড়ে একটা পুকুরের মতো, যার জল কিন্তু একেবারে তোমার কোমর পর্যন্ত নয়তো হাঁটু পর্যন্ত হবে, এর থেকে বেশি কিন্তু জলের পরিমাণ থাকে না। এবং ওখানেই বিভিন্ন ধরনের মাছ চাষ করা হয়, যা পরবর্তীতে বিভিন্ন বাজারে পাইকারি হিসাবে বিক্রি করে। তা ওই সমস্ত ভেড়িগুলো কীরকম বলো তো, আমি যদি মালিক হই, আমার সাথেও আরও 2-3জনও ওর মালিকানায় যুক্ত থাকে, মানে একার প্রপার্টি হয় না। এবং ওই ভেড়িগুলোতে প্রচুর পরিমাণে মাছ চুরি হয় বলে বেশ কিছু গার্ড রাখে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কীরকম, তোমাদের বুঝতে সুবিধা হবে। বড় ধরো একটা পুকুর, ঠিক আছে, তার কানায় কিছু সময় পুকুরের মিডিলে একটা চারটে তোমার বাঁশ দিয়ে একটা মানে ধরো একটা এরকম স্তর বানানো হয়, তার উপরে ছাউনি দিয়ে একটা ঘর থাকে, যেখানে ধরো একটা মানুষ ওই শুতে পারবে। ওই রকমই না, প্রত্যেকটা ভেড়ির মধ্যে একটা করে ওই রকম ঘর থাকতো, সেইখানে 2-1 রাত্রেবেলা ওই ঠিক সূর্যটা পড়ে যাওয়ার পরপর 7টা 7:30টার মধ্যে চলে যেত। সারা রাত মানে ওরা থাকলে কি হয়, মাছ টাছ খুব একটা চুরি হয় না। তবুও চোররা যদি মনে করে তো সবই করবে। যাই হোক, ওই যে ভদ্রলোকের গল্প আমি এখন বলছি, সেই ভদ্রলোকও ওই ভেড়ি পাহারা দেওয়ার কাজ করতেন। তো যথারীতি সন্ধ্যাবেলা সেদিন বৃষ্টি বাদল হয়েছে, বুঝেছো তো। আর বৃষ্টি বাদল মানে প্রত্যেকটা ঘটনার সাথে বৃষ্টি বাদল এই জন্য জড়িত থাকে, সেটা বৃষ্টি বাদল হলে কি হয়, যে এলাকাটা একটু জনশূন্য হয়ে পড়ে, লোকজনের যাতায়াত কমে যায়। ঠিক আছে, এবার অন্যান্য সময় কি হয়, ও ধরো একটা বড় ভেড়িতে ও পাহারা দিচ্ছে, তার পাশের 2টো ভেড়িতে ধরো আরও 2টো বন্ধু পাহারা দিচ্ছে। সেদিন কি হয়, ও একেবারে একা পড়ে যায়, ওই বন্ধুগুলো আসে না ডিউটিতে। তা উনি ভাত তরকারি যা থাকে নিজের মতো প্যাকিং করে নিয়ে ওইখানে গেছে সারা রাত ডিউটি দেওয়ার জন্য গেছে। এবার উনি ওনার মতো দেখে টেকে চারদিক দেখে ওই জল বেরিয়ে যেহেতু নৌকা করে, ছোট ডিঙা মতো থাকে, ওই নৌকা করে গিয়ে ওই মাচার মধ্যে বসেছে। একটা ওই মিডিলে ছিল, আর একটা ছিল একেবারে মানে পার্ক লাগোয়া আর একটা ঘর ছিল। তা উনি বেশ কিছুক্ষণ ওখানে বসেছে, দেখছে যে কেউ নেই, বড্ড বোরিং লাগছে, আজকে জলের মিডিলে থাকবো না, আমি সাইডেরটাই যাই, মানে আরেকটা যেইটা আছে। তা উনি নৌকা করে আবার রিটার্ন এসে দেখছি প্রায় মানে সেই সময় তো ঘড়ি টড়ি থাকে না, উনার আন্দাজ 9টা 9:30 হয়তো বেজে গেছে, খিদেও পেয়ে গেছে। উনি কী করেছে, খেতে বসেছে যখন না, উনি না বিভিন্ন খুসখাস আওয়াজ বা সরসর এরকম আওয়াজ হচ্ছে, বিভিন্ন ধরনের জলের মধ্যে ঝুপুত করে একটা আওয়াজ হচ্ছে, আবার কিছুক্ষণ পর আবার ঝুপুত করে আওয়াজ হচ্ছে। উনি ভেবেছে নিখাত আজকে বৃষ্টি হয়েছে, চারিদিকে একেবারে ফাঁকা, আর আমি একা গার্ড দিতে এসেছি বলে ওই চোরগুলো নিশ্চয়ই এসেছে মাছ চুরি করছে। উনি তাড়াহুড়ো করে খাবার পাট চুকিয়ে নিয়েছে, দিয়ে লণ্ঠন নিয়ে বেরিয়েছে, হাতে একটা লাঠি দিয়ে চিল্লাচ্ছে, এই কে রে, কোথায় রে, দেখতে পাচ্ছে না। তারপরে দেখছি অনেকটা দূরে এই ঝিল আর ওই মানে এই দিকের ভেড়ি আর ওই দিকের ভেড়ি মিডিল দিয়ে একটা রাস্তা গেছে। ঠিক আছে, রাস্তা গেছে, ওখান থেকে না একটা ড্রেন মতো করা, এবং ওই ড্রেন থেকে যাতে মাছ এপারে চলে না যায়, এরকম বাঁশের সরু সরু কঞ্চি দিয়ে এরকম একটা ত্রিকোণা করা থাকে, পার্টিশন দেওয়া থাকে, যাতে জল পাস হয় কিন্তু মাছ যাতে পাস না হয় এই ভেড়ি থেকে ওই ভেড়িতে। তো উনি গেছে, গিয়ে দেখছে ওই রকম ওই যে জয়েনিংটা, ওই জয়েনিংয়ের ওখানে কেউ একজন বসে রয়েছে, এরকম উবু হয়ে বসে চপাত করে আওয়াজ হচ্ছে। উনি ভেবেছে মাছ চুরি করে হয়তো কোনো জায়গায় রাখছে। উনি দূর থেকে চেল্লাচ্ছে, এই মাছ চুরি করছিস এরকম বলছে, বুঝেছো। দেখছে যে না, কোনো রিয়াকশান নেই, অনেক সময় কি পালিয়ে যায় বা বলে আমি মাছ চুরি করছি না, বিভিন্ন চেনা লোক হলে তো বলবেই।
তো উনি ওই যে যে বসে বসে আর কি মাছ ধরছিল ওরমভাবে, সে কিন্তু কোনো রকম রেসপন্স করছে না, ও ওর কাজ করে যাচ্ছে, ও একটা একটা করে মাছ তুলছে, মানে তুলছে সেটা বোঝা যাচ্ছে, তারপরে আফটার দ্যাট কী হচ্ছে বোঝা যাচ্ছে না, আর জলে একটা থুপ থুপ করে আওয়াজ হচ্ছে। আর ওইখানে এমনিই বলেছি ভেরির জল হাঁটু পর্যন্ত থাকে, এবার সাইডে আরও কম জল, মিডিলে একটু জলটা বেশি। এবার ওই দাদু হাতে করে লণ্ঠন নিয়ে ওর কাছে এসছে, এসে দেখছে একটা মানে মানুষই মানে সাদা রঙের একটা কিছু পরে উপসু হয়ে বসে ছপত ছপত করে মাছ ধরছে। এবার ও পেছন দিকে দিয়ে বলছে, এই তুই মাছ চুরি করছিস, তোর খুব সাহস তো, আমি এসেছি তাও ভয় পাচ্ছিস না, লাঠির বাড়ি দেবো একটা দেবো, এরকম করে চিৎকার করে বলেছে। যেই বলেছে দেখছে কোনো তবুও কোনো পাত্তা দিচ্ছে না। উনি তখন কি করেছে, এরকম ঘাড়ে কাপচা মেরে ধরেছে, ওট এরকম করে বলে। যেই কাপচা মেরে ধরেছে, জিনিসটা যে ছিল আর কি মাছ তুলছিল, সে আস্তে 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 এরকম করে পেছন ঘুরেছে। পিছন কিরকম ঘুরেছে আমি তোমায় বলছি, বডিটা ওই রকম মাছ যেই দিকে ধরছে সেই দিকেই রয়েছে, মুন্ডুটা আস্তে আস্তে ঘুরে গেছে। ওনার বর্ণনা অনুযায়ী উনি দেখতে পাচ্ছে একটা মানে এরকম আঁচল দেওয়া, সাদা রঙের এরকম আঁচল দেওয়া, কিন্তু ওই মুখের ভেতরে কিচ্ছু নেই, পুরো একটা কালো অন্ধকার, তার মধ্যে না চোখ আছে, নাক আছে, মুখ আছে, কিচ্ছুটা নেই, শুধু একটা গহ্বর যেন। ওটা দেখে না ওনার হাতে একটা বিড়ি ছিল আর লণ্ঠনটা ছিল, উনি কী করেছে দুটোই ফেলে দিয়েছে। আমরা কি জানি যে আলো থাকলে বা কোনো রকম বিড়ি টিড়ি হাতে থাকলে অ্যান্টিটিগুলো কাছে আসতে ভয় পায়, কিন্তু উনি ওই দেখে কোনো মানুষ, উনি কেন, অধিকাংশ মানুষই এটা করবে, ওনার হাত থেকে যা ছিল সব পড়ে গেছে। পড়ে যাওয়াতে উনি যতদূর মনে আছে ওনার মাথাটা জাস্ট এরকম ধরলো, ধরে পাশে একটু নরম মাটি মতো ছিল এরকম ধরলো, ধরলে ঘাপাত, আর ওনার কিচ্ছু মনে নেই। পরদিন হোক বা ওই ভোর রাতে হোক, আবার লোকে ধরো বৃষ্টির বাদল যখন কমেছে, দেখছে আর বৃষ্টি হবে না, তখন বাকি লোকরা আবার ডিউটিতে এসছে, এসে দেখছে ওর ঘরে মানে ওরা তো জানে যে কাজে এসছে, এবার ওকে খোঁজাখুঁজি করছে, তো ওকে খুঁজে পাচ্ছে না। যখন খুঁজে না পায়, ওরা এদিক ওদিক লাইট নিয়ে বেরোয় বা লণ্ঠন নিয়ে বেরোয়, তখন দেখতে পায় যে ও ওই ওই যে জয়েন্টটা ছিল তার পাশে মানে এমনি মাথাটা এরকম করে পড়ে রয়েছে। তখন ওকে আবার বাড়ি টাড়িতে নিয়ে যায়, নিয়ে যাওয়ানোর পর ওকে জিজ্ঞাসা করে কি হয়েছিল, তো ও বলল যে আমি যখনই ওই কালো গহ্বরটা দেখেছি, ধুম করে পেছন থেকে যেন কেউ মেরে আমাকে কাদার মধ্যে ঢুকিয়ে দিল, এইটুকুনি আমার মনে আছে। পরে ওরা দেখেছে যে ও কাদার পাশে পড়েছিল, কিন্তু ওই দাদু যতদূর বলতে পারে উনি বলছে না আমার চুলের মুঠি ধরে ওই কাদার মধ্যে কেউ ঠেসে দিয়েছিল, ঠিক আছে। এবং ওরা যখন গেছে এটাও দেখতে পায় যে কয়েকটা মাছের কাঁটা ওই দাদুর চারপাশে পড়েছিল, ঠিক আছে। যে কোনো ওরা হয়তো খুব তাড়াতাড়ি যখন যেই সময় ইনসিডেন্ট হয়েছে সেই সময়ই হয়তো পৌঁছে গেছিলো, ওই কারণে দাদুটাকে বাঁচাতে পেরেছে। যাই হোক, উনি এখনও বেঁচে আছেন। তা এই ছিল আমার আরেকটি ঘটনা। গল্প তো ভৌতিক গল্প তো শেষ, কিন্তু শেষ করার আগে আমি না একটা বাঘের মর্মান্তিক একটা ঘটনা বলবো। আমি আগেই বলেছি আমার এই ভয়ের অনুভূতিতে শুধু যে ভূতের থেকেই ভয় পেতে হবে তা না, পৃথিবীর সমস্ত ভয়ানক জিনিসের থেকেই কিন্তু আমরা ভয় পেতে পারি, আর সেই গল্প কিন্তু এইখানে শোনাতে পারি। লাস্ট যেই গল্পটা আমি বলছি তোমাদেরকে, সেটা হলো সুন্দরবনে। আগেই বলেছি কিছু মানুষ মাছ ধরে, কিছু মানুষ চাষ করে, যারা চাষ করে তাদের জীবনটা অনেকটা সেফটি, ঠিক আছে। বা গ্রামে ঢুকলে তখনই তাদের ভয়, কিন্তু যারা সুন্দরবনে মাছ ধরতে যায়, কাঁকড়া বা মধু সংগ্রহ করার জন্য যায়, তাদের জীবনটা কিন্তু আরও দুগুণ বিপজ্জনক, বিপদ নিয়ে খেলে ওরা। তা আর যেই ঘটনাটা বলবো সেটা হলো সুন্দরবনেরই বাসিন্দা, যারা প্রায় ওই সুন্দরবনে যেখানে মানে যেখানটা ধরো সবসময় তো জল থাকে না, যখন ভাটা থাকে, ওই সুন্দরবনের যে মূল নদী বা আমাদের যে সাগর, তার সঙ্গে মিলন হওয়ার আগে বেশ কিছু খালাখন্দও কিন্তু ওই নদীগুলোর সাথে মিলে,
যেখানে যেখানে ওই খানাখন্দগুলো এসছে, আমি আগেই বলেছি যে 80% দ্বীপে কিন্তু এখনো পর্যন্ত মানুষের পদক্ষেপ পড়েনি। ওখানে মেনলি বাঘ সংরক্ষণ করা হয়, রয়্যাল বেঙ্গল টাইগার। তো জলে তো কুমির রয়েছে, ডাঙায় রয়েছে বাঘ। তো ওরা বেসিক্যালি জীবনটাকে হাতে নিয়ে ওখানে কাঁকড়া সংগ্রহ করতে চায়। এবার বাঘ কিন্তু মাঝ নদীতে এসে তোমার নৌকায় উঠবে না। বাঘ তখনই আক্রমণ করে যখন ওই নৌকাগুলো যায় ওই খালগুলোয়। ঠিক আছে, দুদিকে ধরো দুটো দ্বীপ, মাঝখানে বয়ে চলেছে খাল, খালের জলগুলো থাকে অল্প। ওই অল্প জলেই কি হয়, প্রচুর পরিমাণে কাঁকড়া মাছ পাওয়া যায়। সুন্দরবনের কাঁকড়ার ভীষণ রকম ডিমান্ড মার্কেটে। তো একসাথে ওইখানে মানে ওই ধরো মাছ ধরতে বা কাঁকড়া ধরতে গেলে ওরা যখন ধরে নিয়ে আসে, ওই টাকা দিয়ে বেশ কিছুদিন ওরা ভালোভাবে জীবনযাপন করে। ওই জন্য ওই টাকার লোভে কিন্তু ওরা জীবন হাতে করে হলেও ওই কাঁকড়া ওই মাছের সন্ধানে যায়। এবার যাওয়ার আগে ধরো যেখানে ওখানে যে ফরেস্ট অফিসার বা গার্ড রয়েছে তাদের যদি তুমি ইনফর্ম করে যাও, তাহলে ওরা তোমায় ডিটেক্ট জায়গা বলে দেবে যে আজকে এই এরিয়ায় বাঘ যাবে না, তোমরা এই এরিয়ায় যাও, তাহলে পরে নিরাপদে তোমাদের কাজটা তোমরা করতে পারবে। এবার ওদের ওখানে গিয়ে বলতে গেলে একটা বড় লং মানে প্রসিডিওর থাকে। তো এরা গ্রামে গঞ্জে থাকে, ওরা অত লম্বা প্রসিডিওরে যায় না, ওরা ওদেরকে না জানিয়ে যাওয়ার চেষ্টা করে বেশিরভাগ। বহুবার গেছে, সেইবারও আগেও দুবার গেছে, ওরকম কাঁকড়া মাছ নিয়ে এসেছে, বেশ মোটা টাকা ইনকাম হয়েছে। পরের বারও ডিসিশন নিয়েছে যে এইবারও আমরা যাব। 3 বন্ধু মিলে প্ল্যান করেছে, নৌকা টৌকায় পুজো দিয়ে বনবিবির পুজো টুজো দিয়ে ওরা বেরিয়েছে। বেরিয়ে মূল নদী থেকে ওই যে খাল গেছে ওই খালে গেছে। ওরা কিন্তু একদিনের জন্য যায় না, ওরা গেলে 2-3 দিন ওখানেই থাকে, ওখানেরই মাছ ধরে খায় দেয়, তারপরে কাঁকড়া নিয়ে পরে বাড়ি ফেরে। তা গেছে, গিয়ে সারাদিন ভালোভাবে কাঁকড়া ধরেছে। ঠিক আছে, কাঁকড়া ধরেছে। এবং আমি কিছু কিছু লোকের কাছে এটাও শুনেছি যে বিভিন্ন ধরনের মন্ত্র আছে যেটা নাকি দিয়ে দিলে অনেক সময় বাঘ ধরতে পারে না। আর শুধুমাত্র জ্যান্ত বাঘ না, ওখানে নাকি বাঘেদের কিছু অতৃপ্ত আত্মা ও ঘুরে বেড়ায়। যেটা বনবিবির মন্দির, ও রাজা দক্ষিণা বলে ওদের একটা রাজা ছিল, যে ওরকম বাঘের হাত থেকে কিন্তু মানুষকে ভীষণভাবে রক্ষা করতো। এবং তার মৃত্যুর পর তিনি কিন্তু বাঘের হাতেই মরেছিল, কিন্তু তিনি মৃত্যুর পরও যদি তার নাম করে কেউ বনে ঢোকে বা ওনার কাছে জীবন ভিক্ষা চায়, উনি কিন্তু এখনও নাকি এসে তাদের জীবন মানে বাঁচিয়ে যায় বাঘের হাত থেকে। সেরকম বাঘেরও কিন্তু ব্যাড এন্টিটি ওইখানে রয়েছে, যেহেতু অনেকটা অংশতে তোমার মানুষজন থাকে না। তারপরে প্রচুর রকমের তোমার অপঘাতে মৃত্যু রয়েছে, প্রচুর রকম প্রেতাত্মা ওখানে থাকাটা খুবই ন্যাচারাল, কারণ ওখানে প্রচুর মানুষ বাঘের পেটে গেছে। নদীতে অনেকের জীবন মানে জীবন হারিয়েছে। এরকম ধরনের ভীষণ অপ্রীতিকর ঘটনা কিন্তু ওখানে প্রায়শই ঘটে। তো ওখানে এন্টিটি থাকাটা একেবারে অবিশ্বাস্যর কিছু না। তো যাই হোক, ওরা 3 জন যে টিম, ওরা তো মাছ ধরেছে। এবার দুপুরবেলা রান্না হচ্ছে। নৌকার যখনও যদি বাঘ ধরে তো নৌকার উপরে ধরে, নৌকার ওই যে মানে ছাউনি মতো থাকে, ওর ভিতরে না খুব একটা বাঘ ঢুকতে সাহস পায় না, কারণ মানুষের কাছে তো আগুন থাকে বা বিভিন্ন অস্ত্র শস্ত্র থাকে, তো ওরা ভয় পায়। ওরা যা করে ওই বাইরে যদি দেখতে পায় তখন। দুপুর হয়ে গেছে, দুপুর হওয়া মানে ভাটা চলে আসা, জল কমে যাওয়া। তো ওর যে সহকর্মীরা ছিল, ওরা বলছে বেশ তো মাছ ধরা হয়েছে, এবার রান্না করে এবার বাড়ির দিকে রওনা দেবো। ও বলছে না, দাঁড়া না, আসছি, আর এই 2টো মাছ ধরি। মানে সেই মুহূর্তে ওনার মানে ছিপে বলো বা জালে বলো, একটার পর একটা মাছ আসছে। উনি যত লোভ ছাড়িয়ে ডুবতে যাচ্ছে, আবার দেখছে একটা মাছ ধরছে। মানুষের লোভ বলে না, ভীষণ রকম মানুষকে টেনে ধরে। ওই লোভকে যে সম্বরণ করতে পারবে না, সে জীবন তার সত্যি নষ্ট হয়ে যাওয়ার মতো। তা বারবার ওর বন্ধুরা বলছে যে দাদা চলে আসো, এই সময়টা বাঘেদের সময়, তুমি চলে আসো, ভেতরে চলে আসো। ও কিন্তু কথা শুনছে না। ও আসছি, দাঁড়া যাচ্ছি, এই লাস্ট রাউন্ড, এরকম বিভিন্নভাবে ওদেরকে ঘোরাচ্ছে। ওরা ঢুকে গেছে, হঠাৎ একটা বিকট চিৎকার আর বাঘের গর্জন।
কি না বাঘটা লোকটাকে ধরে এবং ধরে ওকে খেয়েই ফেলে। ওরা তো অনেক চেষ্টা করে ওকে বাঁচানোর, কিন্তু কোনোভাবেই ওনাকে বাঁচানো সম্ভব হয় না। বাঘটা বনে নিয়ে চলে যায়। আফটার দ্যাট ওরা ফিরে আসে এবং বনকর্মীদের কাছে ভীষণ রকম অনুনয় বিনয় করে, কিন্তু অনুনয় বিনয় করার পর যেহেতু ওদের উইদাউট পারমিশনে উনি গেছিল, তো অনেক রিকোয়েস্ট করার পর ওই বনকর্মীরা যায় এবং শুধুমাত্র ওই লোকটির গামছাটাই পাওয়া যায়। ওনার দেহের কোনো রকম অংশাবশেষ পাওয়া যায় না। পরবর্তীতে ওই পুতুল বানিয়ে ওনার শ্রাদ্ধ শান্তির কাজ বলো বা ওনার দাহ কাজ বলো, এই সমস্ত কিছু সম্পন্ন করা হয়। তো চলো, এই ছিল আমার শেষ ঘটনা, যেটা ভূতের না হলেও ভীষণ হৃদয় বিদারক একটি ঘটনা, যেখানে মানুষের সামান্য কিছু টাকার জন্য নিজের জীবনকে কতটা রিস্কের মধ্যে ফেলছে। শুধু তখনই নয়, এখনো পর্যন্ত আমরা সুন্দরবনে যারা থাকে তাদের কিন্তু জীবন হাতে করে নিয়ে ওরা জীবনযাপন করছে। তা এই ছিল আজকের এপিসোডের কিছু সুন্দরবনকে কেন্দ্র করে ঘটনাগুলো কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে এবং এই রকম ঘটনা যদি মিস করতে না চাও, তাহলে কিন্তু তাতান মামার খেলাঘর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। আর একটা কথা, তোমরা যদি চাও এবং বিভিন্ন ধরনের ঘটনা ও অন্যান্য ধরনের ভিডিও দেখার জন্য এবং প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য আমার ফেসবুক পেজটি দীপান্বিতা মান্না দাস, ওটাকেও কিন্তু ফলো করা চাই। আর আমার ইনস্টা হলো দীপান্বিতা মান্না 6, সেটাকেও কিন্তু তোমরা ফলো করে নিও। আমি দুটোর লিঙ্কই ডিসক্রিপশান বক্সেও দিয়ে দেবো এবং আমার স্ক্রিনেও দিয়ে দেবো। তোমরা কিন্তু অবশ্যই সবাই জয়েন করো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের কাছেও যদি ভয়ের কিছু অনুভূতি থাকে আমার সাথে শেয়ার করবে, যা আমি আমার সকল দর্শক বন্ধুর সঙ্গে শেয়ার করব। তাহলে চলো, আজকের মতো এপিসোড শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো এপিসোডে আরও বেশি ভয়ের অনুভূতি নিয়ে। নমস্কার।